আজ সকালে তারা বেশ কিছু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছে, দুপুর হতেই আবার ফিরে আসছে। তিন্নি মাইশার সাথে কথা বলে চলে যেতে যাচ্ছিল, কিন্তু সুফিয়া বেগম সালেহা বেগম যেতে দেয়নি। দুপুরে খাবার না খাইয়ে কিছুতেই যেতে দেবে না। তিনি বাধ্য হয়ে থেকে গেল। দুপুরে সবাই একসাথে খাবার খেলো। কালাম খান অদ্ভুতভাবে মেয়েটাকে কয়েকবার নজরে পড়ে, মনে হচ্ছিল কোথাও দেখেছে। পরক্ষণে মনে পড়ে মাইশার বিয়েতে দেখা হয়েছে, কিন্তু না, আরো কোথাও দেখেছে। তিন্নি কালাম খানের সাথে একবার কথা বলেছে, স্যারের বাবা বলে কথা। খাবার শেষ, কালাম খান সবার সাথে আড্ডা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি অনেক আগেই বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু গাড়ি একটাও নেই। 3:30টায় বেরিয়েছিল, 4টার দিকেও তিনি কোনো গাড়ি পেল না। মূলত সব গাড়ি ভর্তি মানুষ, কোনো ফাঁকা গাড়ি নেই। কালাম খান নিজের গাড়ি নিয়ে গেট ওভারটেক করার সময় তিন্নিকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। মেয়েটা বাড়ি থেকে অনেকটা সময় বেরিয়ে আসছে, গাড়ি পাচ্ছে না তা তিনি বুঝতে পারে। গাড়ি সাইড করে ঘাড় করিয়ে তিন্নিকে ডাকলো। তিন্নি কাছে এগিয়ে গেল, মুচকি হেসে বলল, জি আঙ্কেল। তুমি কোথায় যাচ্ছ? গাড়ি নেই? হ্যাঁ আঙ্কেল, একটা গাড়ি ফাঁকা নেই। আমি সামনে একটা টিউশন আছে, ওখানে যাব। তুমি আমার সাথে এসো, আমি এই দিক দিয়েই বাড়ি ফিরছি। তিন্নি না করতে ইচ্ছে করলো, কিন্তু কোনো গাড়ি নেই, তার উপর ভদ্রলোক নিজে থেকে বলেছে। তিনি বেশি কিছু না ভেবে উঠে গেল। কালাম খান গাড়িতে তিন্নির সাথে অনেক কথা বলল। তিনির বাবা মা নেই জানতে পেরে উনি ভীষণ আফসোস করলেন। সাথে এখন থেকে কোনো প্রয়োজন হলে ওনাকে জানাতে বলল। তিন্নি শুধু মুচকি হাসলো। কালাম খান যে ভীষণ ভালো লোক সেটাও তিন্নি বুঝতে পারে। আধ ঘন্টা পর তিন্নি বড় একটা বিল্ডিং এর সামনে গাড়ি থামাতে বলল। এটা ছাদে একটা রেস্টুরেন্ট রয়েছে। কালাম খান তিন্নিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করতেই আরেকটা গাড়ি গেট দিয়ে প্রবেশ করলো। পার্কিং লটে গাড়িটা পার্ক করে গাড়ির মালিক গাড়ি থেকে বেরোতেই কালাম খান ভ্রু কুঁচকে নিল। এটা কবির গাড়ি নিয়ে বেরিয়েছে আজ। কালাম খান গাড়ি স্টার্ট করলো, হয়তো ছেলের কোনো জরুরি কাজ রয়েছে। তবে মনে মনে কিছু একটা খটকা রাখলো। হঠাৎ করেই মনে পড়লো তিন্নির ছবি তিনি তার ছেলের ফোনে লক স্ক্রিনে দেখেছে। ছবিটা স্পষ্ট ছিল না বিধায় এতক্ষণ বিষয়টা মনে করতে পারছিল না। তবে বিষয়টা তেমন পাত্তা দিল না। অফিস থেকে জরুরি ফোন কল আসায় বিষয়টা আরো ভুলে গেল। কবির গাড়ি পার্কিং করে গেটের দিকে তাকাতেই কালাম খানের গাড়ি নজরে এলো। একটু বিড়বিড় করে বলে উঠল, বাবা এখানে আমাকে দেখেছে। কবিরের ভাবনার মাঝেই তিন্নি এগিয়ে এসে কবির খানকে বিনয়ের সাথে সালাম দিল। কবির থমথমে কণ্ঠে সালামের উত্তর করলো। চোখের সানগ্লাসটা ঠিক করতে করতে জানতে চাইল, টিউশন শেষ? না, 5টায় যাব। তিন্নি জানালো। লিফটে করে ওরা ছাদে এলো। একদম কর্নারে একটা টেবিলে গিয়ে বসলো। একদম নামি দামি একটা রেস্টুরেন্ট। একটা টেবিলের মধ্যে অনেক দূরত্ব, তার উপর ডেকোরেশন চমৎকার। ওরা বসার পর একজন ওয়েটার এলো। কবির তিন্নিকে কিছু জিজ্ঞেস না করেই কয়েক পদ খাবার অর্ডার দিল। ওয়েটার জানালো একটু সময় লাগবে। কবির শুধু মাথা দুলিয়ে ওয়েটারকে যেতে বলল। ওয়েটার যাওয়ার পর কবির মুখ থেকে মাস্কটা খুলে নিল। তিন্নির চোখ কবির খানের মুখে আটকে গেল। চোখে সানগ্লাস, আকাশি রঙের শার্ট, গায়ে কালো প্যান্ট। চমৎকার দেখতে এই পুরুষটাকে যে কোনো মেয়ে এক দেখায় প্রেমে পড়বে। আমাকে পর্যবেক্ষণ করা শেষ? তিন্নি আকস্মিক কবিরের এরূপ প্রশ্নে হকচকালো। লজ্জায় চোখ নামিয়ে নিল। কবির তিন্নির দিকে তাকিয়ে হাসলো, যেটা তিন্নির নজরে এড়ালো না। কবির মুগ্ধতা নিয়ে তিন্নির দিকে তাকালো। গায়ে খয়েরি রঙের একটা কুর্তি, মাথায় ওড়না পেঁচিয়ে গলায় ঝুলানো। গায়ের রংটা চাপা, হয়তো নিজের যত্ন খুব একটা করে না। অবশ্য করার কথাও নয়। বাবা মা ছাড়া নিষ্ঠুর এই পৃথিবীতে একা একা নিজের জীবন পরিচালনা করা বড্ড কঠিন। যেই যুদ্ধ প্রতিনিয়ত তিন্নি করে আসছে, নিতান্তই বাচ্চা মেয়ে। স্যার, কোনো দরকার না, মানে এভাবে। হ্যাঁ তোমাকে। দেখো, আমার ভূমিকা নিয়ে কথা বলা একদম পছন্দ নয়। সোজা উপসংহারে পছন্দ। সোজা সাপটা বলতে গেলে আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি চাইলে বাবাকে দিয়ে তোমাকে প্রস্তাব পাঠাতে পারতাম, কিন্তু ওই যে বললাম, ভূমিকা আমার একদম পছন্দ নয়। তাই আমার মনে হলো আগে তোমার সাথে কথা বলে তোমার মতামত জানা প্রয়োজন। অযথা জল ঘোলা না করে আমাদের মধ্যে আগে এটা নিয়ে কথা বলে ক্লিয়ার হওয়া উচিত। তিন্নি স্তব্ধ।
কোশমিন কালেও তিনি ভাবতে পারেনি কবির এমন কিছু বলার জন্য ওকে এখানে ডেকে পাঠিয়েছে। না চাইতেও তিনি চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কবির হক চকালো, উঠে এসে তিন্নির পাশে বসে অস্থির কণ্ঠে বলল, দেখো, তোমায় কেউ জোর করবে না, তুমি সময় নাও যতটা লাগে, কিন্তু সময় শেষ, উত্তরটা আমি পজিটিভ চাই। কবির খানের পুরো কথা না শুনেই তিন্নি মলিন কণ্ঠে বলল, স্যার, আমার পরিবার নেই, রূপগুণ কোনো দিক থেকেই আহামরি নেই, কিছুই নেই। আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন আপনি। হয়তো আবেগের বশে এইসব বলছেন এখন। যখন কোনো সমস্যায় পড়লে আমার দিক থেকে পারিবারিক কোনো সহায়তা পাবেন না, তখন আপনার হয়তো মনে হবে আবেগের বশে জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করেছেন। তিন্নির কথায় কবির চোয়াল শক্ত করে নিল। মেয়েটা কি সব উদ্ভট কথাবার্তা বলছে বুঝতে পারছে? পারিবারিক সহায়তা বলতে যে আর্থিক সাহায্যের কথা বলছে সেটাও বুঝতে পারে কবির। কবির গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার আমার বয়সটাকে আবেগের মনে হচ্ছে? আর তোমার পরিবার নেই, এতে তোমার কোনো হাত নেই, সব আল্লাহরই ইচ্ছে। আর আমার বাবার আল্লাহর কোনো দিক দিয়ে কম দেয়নি যে অর্থ সম্পত্তির জন্য তোমার পরিবারের প্রয়োজন হবে। আমি তোমার কি আছে না আছে এসব জানতে চাই না। আমি তোমার ভবিষ্যতে হতে চাই, যা সবটা জুড়ে আমি থাকবো। মির্জা বাড়ির সবাই ভোট কেন্দ্রে গিয়েছে। প্রিয়তা এই প্রথম ভোট দিয়েছে, তাও আবার নিজের ব্যক্তিগত মানুষটাকে। আল্লাহর দরবারে রাজনীতি নিয়ে এই প্রথম প্রিয়তা আল্লাহর কাছে দোয়া চেয়েছে নিজের ভালোবাসার মানুষটার জয় নিয়ে। হ্যাঁ, প্রিয়তাও ভালোবেসে ফেলেছে। এই নেতা সাদনান ভাইকে প্রিয়তা ভালোবাসে। হয়তো পবিত্র বন্ধনের শক্তি এটা। একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, যত্ন, ভালোবাসা সবকিছু প্রিয়তা সাদনান ভাইয়ের কাছ থেকে পেয়েছে। ভোট কেন্দ্র থেকে মির্জা বাড়ির সবাইকে মফিজুল মির্জা আর রাহান তাদের দায়িত্ব নিয়ে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিয়েছে। আর সেটার সম্পূর্ণটা সাদনান কড়া নির্দেশ দিয়েছে যাতে একটা ফুলের টোকাও কারো গায়ে না লাগে। যদিও খারাপ কিছু বা বিরোধী দলের লোকেরা কিছু করবে না সাদনানের ধারণা, তারপরও সে কোনো রকম রিস্ক নিতে চায় না। বাড়ি ফিরে সব মহিলা সদস্যের অস্থিরতা চিন্তা সব শুরু হয়ে গেল। একটা পুরুষ মানুষ বাড়িতে নেই। দুপুর খাবার সবাই খেলো না। প্রিয়তা রুম থেকে বের হচ্ছে না, শুধু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। আম্বিয়া মির্জাকে অনেক কষ্টে খাবার খাইয়ে ঘুমের ওষুধ দিয়ে রুমে পাঠালো। সালেহা বেগম শাশুড়ি সেবা শেষ প্রিয়তার জন্য খাবার হাতে রুমে এলো। প্রিয়তাকে ফ্রেশ করিয়ে নিজে হাতে খাইয়ে দিল। প্রিয়তা খাবার শেষে সালেহা বেগমের কোলে মাথা রেখে শুয়ে ভীতু স্বরে বলল, মা, আমার ভয় হচ্ছে, কোনো অঘটন হবে না তো? কিচ্ছু হবে না, তুই ঘুমা। সালেহা বেগম প্রিয়তাকে সান্ত্বনার বাণী শোনালেও নিজে ভয় পাচ্ছে। না চাইতেও কত রকম চিন্তা মাথায় এসে ভর করছে। বারবার মনে হচ্ছে কিছু একটা বিপদ আসতে চলেছে। সালেহা বেগম প্রিয়তার মুখের দিক তাকালো। মেয়েটার মুখটা চিন্তায় শুকিয়ে একটুকুনি হয়ে গিয়েছে। প্রিয়তা ঘুমিয়ে পড়েছে, তাই তিনি প্রিয়তাকে বিছানায় বালিশে শুয়ে দিয়ে রুমের দরজাটা চাপিয়ে লাইট অফ করে দিয়ে গেল। ভোট গণনার প্রতিটা কেন্দ্রে সাদনান এগিয়ে আছে। সাদনান নিজেও উপজেলা পরিষদ ভবনে বসে আছে। ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে। টিভি স্ক্রিনে এমন একটা খবরই ভেসে রয়েছে, সুস্থভাবে ভোট হয়েছে, কোনো দুর্নীতি করতে পারেনি এবার। পাবলিক নিজের ভোটে এবার নিজেরা দিয়েছে। রাত তখন 8টা। সাদনান স্বাভাবিক, তার পাশেই বসে রয়েছে জাফর মির্জা আর সাদনানের বাপ চাচা। অপর পাশে বিরোধী দলের প্রাক্তন এমপি, চোখে মুখে হিংস্রতা। সবার অপেক্ষায় অবসান ঘটিয়ে ভোট গণনা শেষ ঘোষণা দেওয়া হলো। বিপরীত প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট বেশি পেয়ে মির্জা সাদনান শাহরিয়ার জয়লাভ করেছে। খবরটা টিভি স্ক্রিনে দেখা মাত্র মির্জা বাড়িতে মহিলারা সবাই ভীষণ খুশি হয়। প্রিয়তা খুশি। আম্বিয়া মির্জা প্রিয়তাকে ডেকে হাসি খুশি মুখে বলল, সবাই অবাক, তবে খুশির মধ্যে এমন ভালো মুহূর্তে খুশিটাকে দ্বিগুণ করে দিল। প্রিয়তা লজ্জা পেল, লিভিং রুম থেকে রুমে চলে এলো। তবে ভয় এখনো কাটেনি। যতক্ষণ না সাদনান ভাই ঠিকঠাক বাড়ি ফিরছে ততক্ষণে প্রিয়তা শান্তি পাচ্ছে না। তবুও প্রিয়তা কিছু ভেবে সাদনানের ব্যালকনির সব গাঁদা ফুল, গোলাপ ফুল, কাঠগোলাপ, বেলি ফুল সব ফুল ছিঁড়ে নিল। নিজে কাজের লোকের সাহায্যে বাগান থেকে ফুল আনালো। আর রুমে আগে থেকে কিছু সুগন্ধিযুক্ত ক্যান্ডেল ছিল, সেগুলো দিয়ে রুমটা সাজিয়ে নিল। বিয়ের পর সাদনান প্রিয়তাকে 3টা শাড়ি দিয়েছে।
সেখান থেকে একটা শাড়ি পরে সেজেগুজে তৈরি হবে এমনটাই মন স্থির করলো। রাত 9:30টার দিকে সারার ফোনে কল এলো রাহানের নম্বর থেকে। সারা অবাক হলো, এমন সময় রাহানের ফোন অপ্রত্যাশিত, তাই ভাবুক হলো। ফোন রিসিভ করে কানে দিয়ে চিন্তিত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ রাহান ভাই। শোন, সাদনানের গুলি লেগেছে, হসপিটালে নিয়ে এসেছি। সারার পাশেই রাহানের মা বসেছিল। তিনি তৎক্ষণাৎ এক চিৎকার দিলেন। সারার হাত থেকে ফোনটা ঠাস করে সোফায় পড়ে গেল। রান্নাঘর থেকে সুফিয়া বেগম, সালেহা বেগম, কাজের লোক সবাই লিভিং রুমে এসে জড়ো হলো। রাহান ততক্ষণে হ্যালো হ্যালো বলে, পুরো কথা তো সে বলেনি। ফোনের এপাশ হতে কোনো জবাব পাওয়া যাচ্ছে না, শুধু শোরগোল আর আওয়াজ আসছে, তাই ফোন কেটে দিল। সারা কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। রাহানের মা ততক্ষণে কথাখানা সবাইকে বলে দিয়েছে। সবাই ছুটলো বাড়ির বাইরে। সদর দরজার কাছে যাওয়া মাত্র রাহানের বাবা বাড়ির ভিতর প্রবেশ করলো। মূলত তিনি খবর পাওয়া মাত্র চলে এসেছে। ভাইজান, ভাইজান, আমার ছেলে। সালেহা বেগম ভীত স্বরে বলে উঠল। সুফিয়া বেগম যাকে আগলে রেখেছে। রফিক আহমেদ আশ্বাস দিয়ে বলল, ভাবি ভয় পাবেন না, সাদনান ঠিক আছে, গুলি হাতের বাহুতে লেগেছে, আর সাথে সাথে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য রক্তক্ষরণ বেশি হয়নি। আমি যাব। সুফিয়া বেগম, অনামিকা বেগম, সারা, মাইশা সবাই যাবে বলে জানালো। রফিক আহমেদ নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি বাড়িতে থেকে যাও ওদেরকে নিয়ে। আম্মা বাড়িতে, আর প্রিয়তা তো জানে না এসব। কি জানার কথা বলছেন বাবাই? অনাকাঙ্ক্ষিতভাবে এখন প্রিয়তার উপস্থিতি সবাই ভরকালো। প্রিয়তা সবাইকে সদর দরজায় দাঁড়ানো দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে এসে বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? সবাইকে চিন্তিত দেখাচ্ছে। প্রিয়তার কোনো প্রশ্নের জবাব কেউ দিল না। কি বলবে? সারা চোখ ফুলে আছে। সালেহা বেগমের চোখে পানি। একে একে প্রিয়তা সবার দিকে তাকিয়ে হঠাৎ অস্থির হয়ে উঠল। প্রিয়তা সারাকে অস্থির আর ভীত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে সারা? সবাই কান্না করছে কেন? কি হলো বলো? সালেহা বেগম ততক্ষণে আরো জোরে কেঁদে দিয়েছে। রফিক আহমেদ বিরক্ত হলো সব মহিলাদের ওপর। আবার পরক্ষণেই ভাবে, মায়ের মন, সন্তানের কিছু হলে মায়েদের মন অস্থির হয়ে যায়। প্রিয়তা একে একে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু কেউ কিছু বলছে না। প্রিয়তার কোনো এক অজানা কারণেই বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে, চোখ দিয়ে সমান তালে অশ্রু গড়িয়ে পড়ছে। প্রিয়তা শেষে রফিক আহমেদকে জিজ্ঞেস করার জন্য উদ্যত হতেই সারা বলে উঠল, প্রিয়, ভাইয়ার গুলি লেগেছে। প্রিয়তা হঠাৎ শান্ত হয়ে গেল। ফ্যাল ফ্যাল করে সারার দিকে তাকিয়ে পাগলের ন্যায় বাড়ি থেকে এক দৌড়ে বেরিয়ে এলো। পেছনে পেছনে সবাই এলো। সারা গিয়ে প্রিয়তাকে আগলে নিল। প্রিয়তা তখনও পাগলের মতো কিছু বলছে আর কান্না করছে। সালেহা বেগম গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে নিজেও কাঁদতে লাগলো। সারা রফিক আহমেদকে বলল, বাবাইয়ের গাড়ি। রফিক আহমেদ সম্মতি দিয়ে দৌড়ে চলে গেল। ফিরে এলো গাড়ি নিয়ে। প্রিয়তা পেছনে সিটে বসে গেল, সাথে সালেহা বেগম, সুফিয়া বেগম বসলো। রফিক আহমেদ গাড়ি স্টার্ট করলেন। প্রিয়তারা যখন হসপিটাল পৌঁছালো তখন রাত 10টার বেশি সময় বাজে। প্রিয়তা গাড়ি পার্কিং করার পরপরই গাড়ি থেকে নেমে দৌড়ে হাসপাতালের ভেতর চলে এলো। লিফট অন। সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার জন্য উদ্যত হতেই সালেহা বেগম এসে হাত টেনে ধরে বলল, পাগলামি করিস না প্রিয়। তুই 5 তলায় সিঁড়ি বেয়ে আর দাঁড়াতে পারবি? প্রিয়তা কিছু বলার আগে লিফট ওপেন হলো। সবাই লিফটে করে 5 তলায় যাওয়া মাত্র সেখানে পুলিশ আর অনেক মানুষ, সাথে সাংবাদিক তো আছেই। কিছু কিছু মানুষ গুঞ্জন শোনা যাচ্ছে, এমপিকে এখানে হসপিটালাইজড করা হয়েছে, সেজন্যই এত আইন শৃঙ্খলা বাহিনী। একটু এগিয়ে যেতেই মানুষের ভিড় কমে এলো। মফিজুল মির্জা, আজম মির্জা, জাফর মির্জা, একে একে সবার দেখা মিলে। আয়ান বোনকে এভাবে দেখে বুকের ভেতর ধক করে উঠল। দুই বোন তার ভীষণ আদুরে। এর মধ্যে ছোট বোনকে আয়ান সবসময় একটু বেশি ভালোবাসে, তাই বোনের এমন অবস্থা দেখে বুকের ভেতর মুচড়ে দিল। এগিয়ে এসে বোনকে আগলে নিল। সাদনানকে কেবিনে দেয়া হয়নি, এখন বিপদ মুক্ত হয়েছে, অপারেশন সাকসেসফুল হয়েছে আয়ান জানালো। তবে দ্রুত দেখা করা যাবে, ডক্টর জানিয়েছে। প্রিয়তা ভাইয়ের মুখ থেকে এসব কথায় একটু শান্ত হলো।
কান্নার বেগ কমে এলো। তবে সাদনানকে দেখা না পাওয়া পর্যন্ত সে কিছুতেই শান্তি পাবে না। সাদনানের জ্ঞান ফিরল 11:30 নাগাদ। এক এক করে সবাই দেখা করলো। প্রিয়তা এক কোনায় চুপ করে দাঁড়িয়ে থাকে। সবাই যাওয়ার পর সাদনান প্রিয়তার দিকে তাকিয়ে বলল, দরজা বন্ধ করে এসো। প্রিয়তা তাই করলো। দরজা বন্ধ করে এগিয়ে গেল। সাদনানের ডান হাতে গুলি লেগেছে। সাদনান বাঁ হাত বাড়িয়ে প্রিয়তাকে টেনে নিজের বুকের ওপর ফেলে দিল, যার ফলে নিজের ক্ষতস্থানে ব্যথা লাগে। নাক মুখ কুঁচকে নিল। প্রিয়তা অস্থির হয়ে ওঠার চেষ্টা করতে করতে বলল, পোষাবে না, এভাবে থাকো। সাদনান ঘোর লাগা কণ্ঠে জানালো। বউয়ের মুখ পানে তাকিয়ে সে বুঝতে পেরেছে এই মেয়ে যে এতক্ষণে কেঁদে কুটে অস্থির ছিল। সাদনান প্রিয়তাকে নিয়ে শুয়ে থাকা অবস্থায় দরজায় কেউ নক করলো। প্রিয়তা সাদনানের বুকের ওপর থেকে উঠে নিজেকে ঠিকঠাক করে এগিয়ে গিয়ে দরজা খুলতেই রাহান এলো। রাহান ফোন সাদনানের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কথা মতো কাজ হয়ে গিয়েছে। সাদনান রহস্যময় হাসি হাসলো। প্রিয়তা ড্যাব ড্যাব করে দুজনের দিকে তাকিয়ে রইল। কি নিয়ে কথা বলছে? ফোনের স্ক্রিনে কি রয়েছে এমন যে সাদনান ভাই এমন অদ্ভুত হাসি হাসলো? প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান রাহানকে বলে উঠল, গুড জব, আমি এর সাথে সাক্ষাৎ সেরে নেব। তোমার ফোনের ওয়ালপেপারে কোন মেয়ের পিকচার ওটা? কালাম খানের প্রশ্নে চমকালো কবির। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকালো। কবির খাবার চাবাচ্ছিল, কিন্তু খাবার মুখে অনাকাঙ্ক্ষিত প্রশ্নে অপ্রস্তুত হলো। খাবার মুখেরটা না চিবিয়ে গিলে নিল। পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। কামাল খান ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। কবির বাবার দৃষ্টির দিকে তাকিয়ে থমথম খেলো। বাবার কাছ থেকে কিছু আর গোপন করা যে সম্ভব নয় বুঝতে অসুবিধা হয় না। তবে কবির খুব শিগগিরই তিন্নির ব্যাপারে বাবার সাথে কথা বলতো, এমনটাই মনস্থির করেছিল। তবে বাবা যে নিজ থেকে ছেলের পেছনে গোয়েন্দাগিরি করছে সেটা কি জানতো? কবির নিজেকে ধাতস্থ করে সময় নিয়ে সোজাসাপটা জবাব দিল, ওর নাম তিন্নি, তুমি চেনো, চেয়ারম্যান সাহেবের বড় নাতনির বিয়েতে এসেছিল। হ্যাঁ, তুমি সেদিন দেখা করলে, আর আমি বাবা হয়ে ছেলের গার্লফ্রেন্ডকে ছেলের সাথে দেখা করার জন্য সাহায্য করলাম। অকপটে কথাগুলো বলল কালাম খান। কবির কুশমিন কালো ভাবতে পারেনি তার বাবা এমন কিছু দেখেছে আর এসব বলবে। তবে কবির এমনভাবে বসে মুখে খাবার নিল যে এসব স্বাভাবিক, কোনো সিরিয়াস কথা নয়। কালাম খান ছেলের এমন নির্বিকার ভঙ্গিতে থাকতে দেখে মনে মনে ছেলেকে নির্লজ্জ উপাধি দিল। অবশ্য ছেলের কি দোষ, উনি নিজেই তো এমন কথা বলল। তবে দৃষ্টি আগের নাই রেখেই প্রশ্ন করল, তা কিছু কি আছে, নাকি আগের মতোই মেয়ে দেখলে 10 হাত ডিস্টেন্স বজায় রাখো? না, বিয়ে করব, তোমার সাথে দেখা করাতাম। আর হ্যাঁ, ওর কিন্তু পরিবার। সব জানি। তা কবে নিয়ে যাচ্ছ? আমরা না, ওকে আসতে বলবো। তোমার ইচ্ছে। আর হ্যাঁ, যত দ্রুত সম্ভব বিয়ে করো। নিজের হাতে রান্না খেতে খেতে খাবারের আর স্বাদ পাচ্ছি না। কালাম খানের কথায় কবির ড্যাব ড্যাব করে বাবার দিকে তাকিয়ে রইল। এর একটাই কারণ, আজ রাতের রান্না কবির করেছে। তাহলে বাবার এমন কথার অর্থ কি? বাবা রান্না তো মাঝে মধ্যে আমিও করি, তাছাড়া কাজের খেলা তো রান্না করে দিতে বলে, তুমি তো রাজি না। ওসব তুমি বুঝবে না। শহরের খালার হাতের রান্না আর ঘরের বউয়ের হাতের রান্নার মাঝে আকাশ পাতাল তফাৎ। কবির মাথা নাড়ে। সত্যি, শহরে কাজের খালাদের রান্না একদম স্বাদ নয়। কেমনে তাড়াহুড়ো করে রান্না করে, ভালো করে কিছু পরিষ্কার করে না, চাল ধুয়ে ভাত রান্না করে না, ডাল রান্না করলে মনে হয় পানি এর চেয়ে ভালো। কবির দীর্ঘশ্বাস ফেলে। সে হোস্টেল থাকলে ভীষণ কষ্ট হতো এরকম রান্না খেতে, কিন্তু এখন সয়ে গেছে, সব খেতে পারে। তাই মাঝে মধ্যে ভুলে যায় বাবা এসব খেতে পারে না। কবিরের মা এক গভীর রোগে মারা যাওয়ার পর কালাম খান আর বিয়ে করেনি। কবির তখন 9-এ পড়তো। দুজন ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল বিধায় কোনো আত্মীয় স্বজন পরিবার কেউ কোনো খোঁজ নিত না। সেই থেকে ছেলেকে নিয়ে একা হাতে সব সামলেছে। সাদনান হসপিটাল থাকবে না, সে বাড়ি চলে যাবে। ডক্টর 2 দিন থেকে যাওয়ার কথা বললে সাদনান সোজা সাপটা জবাব জানিয়ে দিয়েছে সে আজ রাতেই বাড়ি ফিরতে চায়। প্রিয়তা একবার বলেছে, কিন্তু সাদনান তার কথায় অনড়। প্রিয়তার বুঝে আসে না, সরকার থেকে এত সেবা যত্ন, নিজের জন্য পার্সোনাল সিকিউরিটি, ভিআইপি কেবিন, তারপরেও কেন সাদনান ভাই এখানে থাকতে চাচ্ছে না?
সবকিছু গুছিয়ে নিয়ে সাদ্দানকে আয়ান আর রায়হান ধরতে এলে সে গম্ভীর কণ্ঠে জানায়, সামান্য একটা গুলি লেগেছে। একটা গুলি মির্জা সাদনান শাহরিয়ারকে কাবু করতে যথেষ্ট নয়। সাদমানের ডান হাত গলায় ঝুলানো, সাদ্দান বাঁ হাতে প্রিয়তার হাতটা মুঠো পুরো নিয়ে আগে আগে হাঁটতে লাগলো। আর ওদের পেছনে বাকিরা সব শেষে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। বাহ, দারুণ হয়েছে। আজ বাড়ি না এলে সব মিস করে যেতাম। প্রিয়তা নির্বিকার, সে পানি এনে সাদ্দানের গায়ের পাঞ্জাবি খুলে বড় টাওয়াল ভিজিয়ে গা মুছতে লাগলো। সাদ্দান বউকে এটা সেটা জিজ্ঞেস করছে, এটা কেন করেছো, এভাবে কেন রুম সাজিয়েছো, শাড়ি কেন বের করেছো, আরো কত কি। সাদ্দানের কথায় প্রিয়তা মুখ ভোতা করে নিল। কি বলবে? লোকটা এমন একটা ভাব করছে, মনে হচ্ছে সে সদ্য জন্ম নেওয়া কোনো বাচ্চা, কিচ্ছু বোঝে না। প্রিয়তা কোনো জবাব দিল না, বালতি নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিজেও হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ভেজা তাওয়াল ব্যালকনিতে দিয়ে আসে। প্রিয়তা মুখ ভার করে রেখেছে সেই থেকে। সাদনান বউকে পর্যবেক্ষণ করছে। প্রিয়তা ওড়না মাথায় দিয়ে রুম হতে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই সালেহা বেগম সহ আয়েশা বেগম খাবার নিয়ে রূপে প্রবেশ করলো। প্রিয়তা নিজেও সাদনানের খাবারের জন্য নিচে যাচ্ছিল। সালেহা বেগমের কাছ থেকে খাবার প্লেট হাতে নিতে নিতে বলল, আমি যাচ্ছিলাম মা, আপনারা আবার এত রাতে? শোন, খাবার তোরটা দিয়ে এলাম, খেয়ে নিবি কিন্তু। প্রিয়তার সম্পূর্ণ কথা না শুনেই সালেহা বেগম বলল। প্রিয়তা মাথা নাড়ে। সালেহা বেগম আর আয়েশা বেগম সাদ্দানের হালচাল জিজ্ঞেস করে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিতে বলে চলে গেল। প্রিয়তা হাত মুখ ধুয়ে এসে খাবারের প্লেট নিয়ে সাদ্দানের পাশে বসলো। সাদ্দান চুপচাপ খাবার খেলো, প্রিয়তা নিজেও খেলো। সাদ্দান বউয়ের মুখ থেকে ঠিক কি বুঝতে পারছে বউ রেগে আছে, কিন্তু কি ব্যাপারে। প্রিয়তা খাওয়া শেষ করে গুছিয়ে রেখে সাদ্দানকে ওষুধ খাইয়ে দিয়ে বড় লাইট অফ করে ছোট লাইট অন করে বিছানার এক পাশে এসে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। আর এদিকে সাদ্দান ড্যাব ড্যাব করে বউয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে। অনেক কষ্টে এগিয়ে সে বাঁ হাতে প্রিয়তাকে টেনে বুকের বাঁ পাশে নিল। প্রিয়তা জোর খাটালো সরে যেতে চাইলো, কিন্তু সাদ্দানের শক্তির কাছে এসে সে পরাজিত। সাদ্দান শব্দ করে হেসে উঠল। প্রিয়তার যেন সাদ্দানের হাসিটা কাটা গায়ে নুনের ছিটা মনে হলো। ফুঁসে ওঠে, রাগে গজগজ করতে করতে বলল, একদম ছুতে আসবেন না আমায়। সেদিন কি বলেছিলেন? আপনি আপনার কিচ্ছু হতে দিবেন না, আমার জন্য হলেও নিজেকে ভালো রাখবেন। তাহলে আজ এসব কি? এইটা তো আমি ইচ্ছা করে করিনি, তবে আমি আমায় ভালো রেখেছি, নয়তো এতক্ষণে উপরে চলে। প্লিজ এসব বলবেন না, ছেড়ে দিন না এসব, অফিস যান। আমরা আর 10টা সংসারের মতো স্বাভাবিকভাবে সংসার করব। প্রিয়তার কথা না শুনেই সাদ্দান বলে উঠল, ভয় পেলে মানুষ ভয় দেখাবে, নিজেকে শক্ত করে গড়তে হবে। তোমার সংসার হবে, আমার রাজনীতি নিয়ে তোমার সংসারে ভবিষ্যতে আর কোনো প্রভাব পড়বে না। আমার স্থানটা আমি যথাশীঘ্রই তেমনভাবে তৈরি করে নেব। সাদ্দান বউকে এক হাতে জড়িয়ে ধরে কথাগুলো বলল। প্রিয়তা এ নিয়ে আর কোনো কথা বাড়ালো না। কি দরকার অযথা এসব নিয়ে মাতামাতি করে, লাভ হবে না। রাজনীতি করলে এসব হবেই, তবে প্রিয়তার ভরসা আছে ভালোবাসার মানুষটার উপর। এভাবে কোনো সম্পর্ক হতে পারে না রাহান ভাই। আপনি না এই দিকে যাচ্ছেন না ওই দিকে যাচ্ছেন। সারার কথায় রাহান হাসলো, যা অন্ধকারে সারার নজরে এলো না। রাহান থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই বল, কোন দিকে যাবো? আমার তো মনে হচ্ছে আমি ঠিক রাস্তায় হাঁটছি। হাঁটতেই থাকুন আপনি, আর কোনো দিক তাকাতে হবে না। সারা ফুসফুস করে বলল। রাহানের পাশ থেকে উঠে চলে যাওয়ার জন্য উদ্ধত হতেই রাহান সারার হাত টেনে ধরল। হ্যাঁচকা টেনে সারাকে নিজের উরুর ওপর বসিয়ে দিল। সারা চমকে উঠল, ভয় পেয়ে রাহানের হাত শক্ত করে খামচে ধরল, যার ফলে রাহানের হাতের উল্টো পিঠে সারা নখের আঁচড় লাগলো। রাহান ভ্রু কুঁচকে নিল, দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করলো। এখন এইসব নিয়ে কিচ্ছু বলা যাবে না, বললেই এই পাগল ফুঁসে উঠলে কাজের কথা কিচ্ছু বলা হবে না। যা নয় এখন তা বলেই নয়। রাহান সারার কাঁধে নিজের থুতনি ঠাকালো। সারার শরীর কাঁপছে। রাহানের মনে হচ্ছে কোনো নেশা জাতীয় দ্রব্য নিয়ে বসে আছে সে, যা তাকে খুব বাজেভাবে ওটার প্রতি টানছে। রাহান অবস্থা বেগতিক বুঝতে পেরে সারাকে পাশে বসালো। সারার একটা হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলল, যথেষ্ট ম্যাচিওর তুই,
আমি এখন যা বলবো মন দিয়ে শুনবি, ঠিক আছে? সারা মাথা নাড়ে। রাহান মুচকি হেসে বলল, গুড। জন্ম হয়েছে আমার এই বাড়িতে। প্রতিটা মানুষ আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আমার দাদা দাদি নেই, অথচ নানাজান আর নানিজান সেটা কখনো আমাকে উপলব্ধি করতে দেয়নি। আমার বাবা মার কোনো ভাই বোন নেই, সেই সুবাদে আমার কোনো ফুপি বা চাচা নেই। আর এটা আমি কখনো বুঝতেই পারিনি। আমার দুই মামা আমাকে সেটা বুঝতে দেয়নি। মামিরা কখনো আমায় তোদের থেকে ভিন্ন নজরে দেখেনি, বরং তোদের চেয়ে বেশি প্রায়োরিটি দেয় আমাকে। আর আপুকে বাবার জবটা তেমন আহামরি নয়, তবে মধ্যবিত্ত পরিবারের জন্য যথেষ্ট। কিন্তু ছেলে মেয়ে বিদেশ পাঠিয়ে লেখাপড়া করানো বিলাসিতা, আর যেটা আমার আপু খুব সহজেই করেছে। আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে মামাদের জন্য। আমাদের সব কিছুতে মামাদের অবদান বেশি। সেখানে তোদের খেয়ে, তাদের পড়ে, তাদের বিশ্বাস কি করে ভেঙে দেয়? তবে কি আমার আপনাকে পাওয়া হবে না? সারা ছলো ছলো চোখে তাকিয়ে বলে উঠল। রাহান সারাকে এক বাহুতে আগলে নিল। রাহার হাতের উল্টো পিঠে অধরে স্পর্শ করে বলল, ভাগ্যে থাকলে অবশ্যই। আমি আবার সর্বস্বটা দিয়ে চেষ্টা করব আমাদের ভালোবাসা পূর্ণতা দেওয়ার। হঠাৎ সিঁড়ির কাছে শব্দ এলো। রাহান সারা দুজনে চমকে ওঠে। রাহান তড়িৎ গতিতে সারাকে নিজের কাছ থেকে সরিয়ে দ্রুত পা ফেলে এগিয়ে এলো। সারাও পেছন পেছন এলো, কিন্তু না, ওখানে কেউ নেই। সারা রাহানের বাহু খামচে ধরে ভয়ে। রাহান সারাকে আগলে নিল, তবে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, কে ছিল এখানে? বুঝলেন চেয়ারম্যান সাহেব, ছেলেটা দেশে ফিরেছে, ভাবছি বিয়ের ব্যাপারে কথা বলবো। ওয়াসিফ দেওয়ান জানালো। জাফর মির্জা হেসে বলে উঠল, সে তো ভালো কথা, তবে মেয়ে পছন্দ আছে কি? না ওয়াসিফ দেওয়ান আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাদনান মাঝে ফোরন কেটে বলল, আঙ্কেল, আমার মনে হচ্ছে আপনার একবার আপনার ছেলের সাথে কথা বলা উচিত। কথাখানি মন্দ বলনি, আজই জিজ্ঞেস করব। ওয়াসিফ দেওয়ান সাদনানের কথাটা বেশ মনে ধরল। ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান, কোথায় কি ধরনের কথা বলা উচিত বা কোন কথাটা বললে ঠিক হবে খুব ভালো করে সেটা বোঝে, যাকে বলে যথেষ্ট বিচক্ষণ পুরুষ। এমন পুরুষ খুব কমই দেখেছেন তিনি তার রাজনীতির জীবনে। তিনি এবার ভিন্ন কিছু ভেবেছেন। সাদনান সেটারই যোগ্য। এখন শুধু সময় করে কাজটা ভালো ভালোই করতে পারলে হয়। সাদনানের দিকে তাকিয়ে আসিফ দেওয়ান লম্বা চওড়া হাসে। অতঃপর আরো বেশ কিছুক্ষণ কথা বলে খাবার খেয়ে ওয়াসিফ দেওয়ান মির্জা বাড়ি হতে বেরিয়ে গেল। সাদনানের হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে, ক্ষত শুকিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এখন হাত নড়াচড়া করা নিষেধ। আজ 15 দিনের বেশি সময় হয় সাদনান বাড়ি থেকে বেরোতে পারে না। বাসায় বসে সব মিটিং, আলোচনা, সমালোচনা সবাইকে বাড়িতে ডেকে করতে হয়। ডান হাতে গুলি লেগেছে বিধায় খাবার নিজের হাতে খেতে পারে না, প্রিয়তাই খাইয়ে দেয়। আবার মাঝে মাঝে সালেহা বেগম, আয়শা বেগম, সুফিয়া বেগম সবাই খাইয়ে দেয়। মা, চাচি, ফুপি সাদনানের ভীষণ ভালো। সবাই বেশ মিলেমিশে সেবা যত্ন করছে। এখন 9টা বাজে, 10:30টার দিকে একটা মিটিং রয়েছে। দলের কিছু লোক আসবে। নিচে সিঁড়ি কোঠার কাছে বড় একটা কক্ষ রয়েছে, যেটায় সব সময় এই রাজনীতির কাজ আছে, সেখানেই সব হয়। সাদনানের খাবার খাওয়া শেষ। সালেহা বেগম সব গুছিয়ে নিয়ে চলে গেল। প্রিয়তা সাদনানের গা থেকে কালো শার্টটা খুলে নিল। হাতে গুলি লেগেছে পর টি শার্ট পরাটা সম্ভব নয়, তাই শার্ট গায়ে দেয় সাদনান। প্রিয়তা কাবার থেকে পাঞ্জাবি এনে সাদনানকে পরিয়ে দিল। হাত কাঁপছে। এসি অন থাকা সত্ত্বেও প্রিয়তার গলা, ঘাড়, নাকের ডগা ঘেমে নেয় একাকার অবস্থা। সাদনান হাসলো। প্রিয়তা ভুরু কুঁচকে সাদনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? সাদনান উঠে দাঁড়ালো। বাঁ হাতে প্রিয়তার কোমরে রেখে আচমকাই প্রিয়তাকে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিয়তা কেঁপে উঠল, তবে সাদনানের বুকের ওপর 2 হাত রাখে। সাদনানের চোখের দিকে তাকিয়ে লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। সাদনান প্রিয়তার মুখের দিকে এগিয়ে নিয়ে প্রিয়তার ললাটে নিজের অধরে স্পর্শ দিল। সেখান থেকে সরে এসে থমথমে কণ্ঠে আদেশ করলো, মাথা উঁচু করো। হঠাৎ সাদনানের থমথমে কণ্ঠ শুনে অবাক হলো। মাথা উঁচু করে অবাক দৃষ্টিতে তাকাতেই সাদনান নিজের উদ্দেশ্য সফল করলো। বউয়ের অধর নিজের অধরে চেপে ধরলো।
প্রিয়তা হঠাৎ অনাকাঙ্ক্ষিত স্পর্শে একটু অপ্রস্তুত হলো, তবে সামনের পুরুষটার করা অধরে স্পর্শে নিজেকে সামলাতে হিমশিম খেলো। শক্ত হাতে সাদনানের বুকের কাছের পাঞ্জাবি খামচে ধরলো। নিজের মনে ভালো লাগার অনুভূতি হলো। আজ অনেক দিন পর সাদনান বউকে এতটা গভীর স্পর্শ দিল। প্রথম সেদিন রাতের পর, আবার আজ। যদিও মাঝে মাঝে ছোট ছোট চুমু খায়, কিন্তু আজ সময় নিয়ে নিজের তৃষ্ণা মেটালো।